এবার কে হ্যান্ডেল কি করে করতে একটা লাইভ এক্সামিনেশনে সেটা, কিন্তু আজকের ক্লাসটা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে রিসেন্ট টাইমে তোমরা রামদেবকে নিয়ে অনেক কিছু করে শুনেছো, তাই তো? এবার রামদেবের উপরে সব থেকে বড় সিভিয়ার যে চার্জটা রয়েছে সেটা রয়েছে যে কোরোনিলের ব্যাপার, তাই তো? করোনা সারা পৃথিবীতে কেউ কিছু করতে পারলো না, আপনি কি করে নিন। তো একটা লিস্ট অফ ড্রাগস আছে, আমি অনেক কষ্ট করে খুঁজে এটা বার করেছি, যেগুলোর উপরে কেউই ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুযায়ী এরকম ম্যাজিক পিল বানাতে পারে না। তো সেই ড্রাগে সেই রকম রোগের টোটাল সংখ্যাটা কত পরীক্ষা আসতে পারে কারো জানা আছে? এরকম কতগুলো রোগ আছে মানে যার এই ম্যাজিক কিওর হতে পারে? কেউ বললো আমি ক্যান্সারের বার করেছি, কেউ বললো আমি আর এমন করেছি যে কারোর আর কখনো ধরে নেওয়া যাক লিউকোমিয়া হবে না, মানে ব্লাড ক্যান্সার আর হবে না, এইরকম। তো এরকম টোটাল একটা ছোট ব্যাপার দিয়ে আজকে শুরু হবে। এরকম টোটাল লিস্ট অফ ম্যাজিক্যাল কিওর হুইচ ইউ কান পাবলিশ ইজ 54। 54টা এরকম রোগ আছে। যদি তোমরা নামগুলো জানতে চাও, নেম অফ দ্য ডিজিজ অর ডিসঅর্ডার অর কন্ডিশন for which any individual without any scientific authorization cannot publish any advertisement in which he is claiming a magical cure. এটা অরিজিনাল ফাইলটা কোনো গুগল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে নেওয়া নয়। দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রিমিডিজ অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে টোটালটার নাম। এটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? খুব ভালো একটা জিনিস, এটা কারোর কাছে নেই। 1954 এটা একটা দেওয়া হয়, বুঝতে পারছো কবেকার এক? তো সেটা নিয়েই এদের উপরে দেওয়া হয়েছে। তোরা কি বলছো করোনিল দিয়ে ঠিক হয়ে যাবে, অ্যালোপ্যাথি খারাপ, এরকম ওপেন অ্যাড রামদেব অনেকবার দিয়েছে। তো আজকে এটা নিয়ে করছি কেন, কারণ এরকম কিছু রোগের নাম যদি তোমরা জানতে চাও সেটাও বলেছি, তাহলে বুঝতে পারো। ব্লাইন্ডনেসের কিওর, অ্যাপেন্ডিসাইটিস, ব্লাড পয়জনিং, ক্যান্সার, ক্যাটারাক্ট, ডেফনেস, ডায়াবেটিস, এপিলেপসিটা অনেকের ক্ষেত্রেই কমন। ধরো এপিলেপসি জীবনে আমরা অনেকেই দেখেছি, তাই তো? তারপরে ফিট। তো এরকম রোগগুলোর কোনো ম্যাজিক কেয়ার ওনার তো লিস্টেই সব কটা রোগ আছে, মানে আমার মনে হয় উনি লিস্টটাই ডাইরেক্ট ধরে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আজকের প্রথম ব্যাপারটা এই মজার ফাইলটা দিয়ে শুরু করা হবে। এটি মজার ব্যাপার নয়, কারণ এগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে আর কিছু বিশেষ কিছু করার থাকে না তাদের। ওকে, এটা একটা ফাইল দিয়ে আজকে শুরু হলো, এটা সবাই জানা উচিত। এই সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল বেস কোনো পরীক্ষা নতুন নেই, তবে আলাদা কিছু পরীক্ষা বেরিয়েছে, সেগুলো আলাদা করে বলে দেবো। দু একটা আরো পরীক্ষা এসেছে অল ইন্ডিয়া বেসিসে। আচ্ছা, আর একটা ছোট্ট জিকে প্রশ্ন। এবারের ইলেকশন এজেন্ডাতে ভারতবর্ষের সব থেকে বড় এই মুহূর্তে দল যদি আমরা বিজেপি কে ধরে নিই, বিজেপি একটা কথা বলছে আবকি বার 400 পার, তাই তো? রাজনৈতিক কোনো প্রশ্ন নয়, খুব পাতি একটা প্রশ্ন। ভারতবর্ষের এই এত বছরের লোকসভাতে কোন দল কি কখনো 400 পার করতে পেরেছে? এই 537টার মধ্যে কে করেছে? একমাত্র রাজীব গান্ধী। ঠিক, 1984-তে 404 ওরা পেয়েছিল এবং 10টা অ্যালায়েন্স যোগ করে 414, ঠিক আছে? তো কেউ এর কারণটা বলতে পারো? কারণ তারপরে এবারে সেটা আবার ওই 160-65 হয়ে গেছিল, এবং তারপরে এবার থেকে বিজেপি আসে আস্তে আস্তে, মানে যেতেনি, কারণ সেই 1982-তে রাজীব গান্ধীর ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশনটা হয়েছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু পরীক্ষা হয়তো দেবে না, কিন্তু যে কোনো নর্মাল আলোচনা বা ইন্টারভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো আসতেই পারে। এখানে কোনো পলিটিক্যাল নাচ নেই, তুমি যারা সাপোর্ট করো কিছু যায় আসে। ওকে, আর এবারের যদি আমরা একটু এটা নিয়ে আলোচনা করব কোনো একদিন, যে কিরকম এবার আপনার মনে হয় হ্যাঁ না তা না। অন্যান্য সমস্ত দল অনুযায়ী সমস্ত যে জায়গাগুলোকে করে দেখা গেছে, মানে পুরো একটা স্টেট ওয়াইজ আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে ক্লাসে ভেবেছিলাম বলবো কিন্তু সময় নেই।
কিন্তু তিনটে স্টেটের উপর এবার সব থেকে বেশি নজর থাকবে। একটা হচ্ছে সব থেকে বড় যেখানে সিট আছে, সেই স্টেটটার নাম জানা আছে? ইউপি। কটা আছে? 90। ঠিক আছে, মানে 537টার মধ্যে 90টাই হলো, বুঝতেই পারছো, প্রায় 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এখানে হয়তো বিজেপির আরেকবার চেষ্টা থাকবে, মানে আর অন্যান্য জায়গা থেকে। আর সব থেকে বেশি ভোলাটাইল জায়গা হচ্ছে মহারাষ্ট্র আর বিহার। অনেকগুলো লোকাল দল তাদের নিজেদের সঙ্গে চেষ্টা। আর লাদাখে কটা সিট আছে? উত্তর হচ্ছে একটা। এটা একটা নতুন সিট, হয়তো সেটা পাওয়ার কোনো চান্স নেই। আর বেঙ্গলে তো আগেরবারে 22টা মতন পেয়েছিল, এবারে দেখা যাক কতটা কি পাবে। এরকম ধরে কি সব জায়গাগুলো, বেঙ্গল, তারপর উড়িষ্যা, এই জায়গাগুলো হয়তো চেষ্টা থাকবে যে না কমে যায়, আর অন্যান্য জায়গাগুলো বাড়ানোর একটা চেষ্টা। এই কিন্তু মেন সুইপ কিন্তু 400 করার জন্য এইটা। এবং আরেকটা অ্যালায়েন্স হয়েছে, অ্যালায়েন্সের নাম জানো? ইন্ডিয়া অ্যালায়েন্সের ফুল নাম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ঠিক আছে, এরকম আরো ছোট ছোট জনতা, মানে মানে জেডিইউ এর ফুল ফর্ম জানা আছে? জনতা দল ইউনাইটেড। ঠিক আছে, আবার আরেকটা জনতা দল আছে শুধু ইউনাইটেড ছাড়া, শুধু জেডি। ঠিক আছে, এবং আরেকটা ছোট্ট জিকে, ভারতবর্ষে আরেকটা টিএমসি দল আছে, কেউ নাম বলতে পারে? ঠিক আছে, হ্যাঁ, এরাও বেশ স্ট্রং দল। কিন্তু মানে শুধু টিএমসি বললে, আমি অনেকবার, আমি সেদিনকে একটা ভালো ইয়েতে পড়ছিলাম, হিন্দুর একটা ইয়েতে, টিএমসি না, টিএমসি ওখানে গেছে নাকি, হঠাৎ করে বলো ও আচ্ছা, ও তামিলদের কথা বলছে। ঠিক আছে, তো এইরকম মানে মনে রাখবে, কেন এগুলো তোমাদের একটা ক্লাসের শুরুতে বলছি। ভোট নিয়ে কথা বলতে গেলে মনে হয় যেন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এরম কেউ কথা বলছে, ফুটপাথের ধারে দাঁড়িয়ে থাকা আইসক্রিম বেচা লোকটা বলছে। ঠিক আছে, তার ডেটা কথা বলবে, স্ট্রাকচার কথা বলবে, সে কাকে উনি খুব ভালো, মমতার মতন ভালো লোক হয় না, মোদির মতন ভগবান হয় না। ঠিক আছে, যারা ভগবানকে জেলে ঢুকিয়ে দিল, এইসব বলার দরকার, ওটা সবাই বলে। কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছে যে পরবর্তীকালে আমলা হবে, সে এগুলো নিয়ে তার চিন্তা। সে খালি ভাবে কোথায় কোন সিট, কোথায় কে কি করতে পারে, এবং তার একটা ওপিনিয়ন পোলস অবভিয়াসলি ক্রিয়েট করতে পারে। কিন্তু এখানে কে জিতলে কাকে তুমি ভোট দেবো, ওই আর নাথিং টু ডু উইথ। বুঝতে পেরেছো? আচ্ছা, ভারতবর্ষের এবারে বিজেপির আর একটা ছোট্ট স্ট্রাকচারাইজেশন আছে যে চিচি এনারা নন ভেজ খাচ্ছেন, এরকম দিয়ে একটা মাঝে মধ্যে শুরু করেছে। ঠিক আছে, হ্যাঁ, নবরাত্রিতে নন ভেজ খান, খুবই জঘন্য একটা ইয়ে, তাই সেটা ছেড়ে দাও। তো আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষতে কত শতাংশ লোক ভেজিটেরিয়ান কেউ জানে? 22%। কত শতাংশ ভেগান ডিক্লেয়ার ওয়েতে? 8%। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, যে শুধু এগ খায় তাকে এগিটেরিয়ান বলে, তাই তো? কিন্তু যে মাছ আর এগ খায় কিন্তু মাংস খায় না, তাকে কি বলে? গুগলের সাহায্য নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখি তোমরা কত তাড়াতাড়ি বার করতে পারো। যে মাছ খায়, মানে এটা কখনো ভাবোনি, তাই তো? মাংস আমি খাবো না, মাছ খেতে, এর কি কোনো নাম আছে? হ্যাঁ, বাবা, ভেগান মাছ, হ্যাঁ হ্যাঁ, ফ্রেস্কেটেরিয়ান, এটা হচ্ছে নাম। ঠিক আছে, এইটার আজকের প্রথম আর একটা আনইউজুয়াল শব্দ তোমরা শিখলে। প্রেসক্যাটেরিয়ান মানে হচ্ছে আই এম প্রেসক্যাটেরিয়ান, সো আই উইল নট বি ইটিং বলে ড্যাশ, খাবো না, আমি মাংস খাবো না। এই প্রেসক্যাটেরিয়ান হওয়ার পেছনে 3টে মেন যুক্তি, কেউ বলতে পারবে? মাছ তো বিন্দাস ঠুসে যাচ্ছে, তার মানে তুই ভেগান টেগান ন। আচ্ছা, ভেগান মানে কি কেউ জানা আছে? মানে যে কোন রকম অ্যানিমাল প্রোটিনও খাবে না, গাছ টাছ খেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো সি ফুড মানে কি? মাছই তো, শীতে তো আর মাংস পাওয়া যায় না, মাছ। হ্যাঁ, আরে তিমি মাছ হলো সেটাকে মাছ, মানে সমুদ্রে। হ্যাঁ, এখন সি হর্স যদি কেউ খায় সেটা একটা টেকনিক্যাল ব্যাপার হবে, তো সি হর্স তো খাওয়া হয় না। হ্যাঁ, স্কুইড মাছের মধ্যেই করে। মনে রাখবে সি ফুড আসলে একটা মাছ,
হ্যাঁ, বলা যেতে পারে মাছও হতে পারে, মাংস হতে পারে, কিন্তু আসলে মাছ হিসেবেই ধরে। সমুদ্রে তো মাছই থাকবে এই ধরে না, সমুদ্রে তো অ্যানিমাল থাকে না। আচ্ছা, এইটার ভাবার পেছনে তিনটে মেন যুক্তি আছে। একটা হচ্ছে ধর্মীয় কারণ তো মানুষের রয়েছেই, মাংস খাওয়া ছেড়ে দেওয়ার পেছনে। মাছের পেছনে দেবে মানে ঠাকুরের পুজোতেও মাছ দেওয়া, এটা একটা। কারণ আমি তোমাদের যুক্তি সাজানোটা শিখিয়ে দিচ্ছি যে হাউ টু টক, যে কেন তোমাদের মনে হয় পেস্কাটেরিয়ান হওয়ার পেছনে কি যুক্তি। দ্বিতীয় যুক্তি হতে পারে যে হচ্ছে মাছ থেকে হার্ট রিলেটেড কোনো গন্ডগোল হয় না, কিন্তু মাংস থেকে হতে পারে, হাই কোলেস্ট্রল হওয়ার চান্স আছে। ঠিক আছে, মানে মাংসর কোনো ভালো গুণ নেই বলা যেতে পারে। প্রোটিন ছাড়া আমরা যথেষ্ট প্রোটিন পাই, ঠিক আছে, খাওয়ার জন্য আমরা ফালতু শুনি। আর 3 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একমাত্র মাছ থেকেই ডাইরেক্ট কোনো মানুষ পেতে পারে, ওমেগা 3। তো এই কারণের জন্য অনেকেই প্রেসকেটেরিয়ান। এই মুহূর্তে আমিও একজন প্রেসকেটেরিয়ান। ঠিক আছে, মাছের প্রতি আমার ফ্যাসিনেশন আছে, মাছ খেতেও ভালো লাগে। আর মাংস দেখবে আলটিমেটলি ওই বেশিরভাগ মাংস চুইংগামের মতো না, রেড মিট খায় এমনিও বন্ধ। আর মুরগি ছাড়া আমাদের কাছে খুব একটা অপশন নেই। মাছের প্রচুর ভ্যারাইটি, 12, 13, 14, 15 রকমের মাছ, কিন্তু মাংসের ভ্যারাইটি আছে। কিভাবে বানাচ্ছ সেটা ছেড়ে দাও, সেটা তাহলে মাছের অসংখ্য ভ্যারাইটি। ক্লিয়ার? এইভাবে যুক্তি সাজাতে, কিরম ভাবে কথা বলবো। ওকে, মনে রাখবে আর একটা জিনিস, ভোট রিলেটেড ফুল ইনফরমেশন নিয়ে আজকে একটু কথা বলবো। ঠিক আছে, আমি এটার উপরে একটা তৈরি করেছি, এটা আগে একটু বলে দিই, নাহলে পেপার সলভের পরে আর কারো এনার্জি থাকবে না। ঠিক আছে, ভোট রিলেটেড একটা টোটাল স্ট্রাকচারাইজেশন যেটা সরকারি চাকরির পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সব থেকে লার্জেস্ট সিট কারা অফার করে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, ইলেকশন কমিশনের কাছে কোন ভিত্তিতে ভোট চাওয়া ব্যান? ভোট কান্ট বি আস্কড। কেউ বলতে পারবে এই তোমরা উত্তর দাও, অনলাইনে যা রয়েছে, কার ভিত্তিতে ভোট চাওয়া যাবে না? ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া ভারতে ব্যান। তাহলে এখানে একটা অপশন আছে, যদি রিলিজন থাকে এটা ব্যান। ইলেকশন কমিশনের যিনি অফিসার থাকেন তিনি যে প্রেস রিলিজটা করেন সাধারণত, সেগুলোতে এগুলো বলে। আরে হলেও বা কি আছে, কে শোনে? ওটা ছেড়ে দাও, ওগুলো কে শুনবে? আচ্ছা, 1948 সাল, স্বাধীনতার একটু পরে পরে, ঠিক আছে, এই স্যার 1948, তারপরে হচ্ছে 1952, কংগ্রেস রয়েছে। এই সময় কংগ্রেস সরকার একটা নতুন নিয়ম করেছে। কি নিয়ম? সরকারি চাকরির ক্ষেত্রে তখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। সেই সময় একটা নিয়ম ছিল, ইফ হিন্দু আর মুসলিম দুজনে একটা পরীক্ষার জন্য কম্পিট করছে, দুজনের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি সেম থাকে, তাহলে অগ্রাধিকার কাকে দেওয়া হবে? মুসলিম। হ্যাঁ, ওপেনলি দেয়া আছে। কেন? কারণ সেই সময়তে প্রচুর মুসলিম মানুষ এমন ছিলেন যারা এডুকেশনালি পিছিয়ে ছিলেন, যারা সমাজের নিচের দিকে ছিলেন। তো তাই জন্য তাদেরকে সমান সুযোগ দেওয়ার জন্য সেইখানেতে ওপেনলি এই নিয়মটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদিও তারপরে সেটাকে রদ করা অনেক ঝামেলা, লড়াই, এনা তেনা, মারামারি করবার পরে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা, ইলেকশন কমিশন যদি চায়, ধরো, মানে আমি কিন্তু খাতা কলমের কথা বলছি, এই ইলেকশন কমিশন যদি চায় তাহলে কি বলতে পারে এবারে ভোটটা হবে না? আমাদের মনে হচ্ছে সব ঠিকঠাক নেই, ভোট আরো পিছু। উত্তর হচ্ছে হ্যাঁ, দে ক্যান ইলংগেট এনিথিং। কিভাবে করবে, কেন করবে, কি না, সেগুলো আলাদা ব্যাপার স্যাপার আছে, কিন্তু হচ্ছে দে ক্যান ইলংগেট দ্য এন্টায়ার থিং। ঠিক আছে, নেক্সট, বারবার আমরা যখন সরকারি চাকরির পরীক্ষাটা দিতে বসি, আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই যে এটা আমাদের পাড়ার চায়ের আড্ডা নয়। রিয়েল লাইফে আমরা সবাই জানি কেউ কিছু মানে না, ইয়ে তাই। ঠিক আছে, বেঙ্গলে তো কতবার ইডি আসতে পারে, ও মেরে পাঠিয়ে দেবে, ও তো আমার ইমেজের ধারে থাকতেন। হয়তো কেজরিওয়ালকে জেলে থাকতে হতো না যদি এত ইমেজ ক্লিন রাখার চাপ না থাকতো। ঠিক আছে,
যাই হোক, সেগুলো পরের ব্যাপার। নেক্সট যেটাতে আমি ঢুকবো, যেটা আমি আর একটা করেছি, আচ্ছা ইলেকশন কমিশনটা কবে শুরু হলো, কারো আইডিয়া আছে? ইলেকশন কমিশন ঠিক 1950, যে বছরে সংবিধান দেয়, এটা মনে রাখার স্টাইল। সংবিধান কবে এসেছিল? 26শে জানুয়ারি ধরে নেওয়া যাক, তার আগে এসেছিল আসলে, কিন্তু এটা ঠিক 25শে জানুয়ারি, মনে রাখার স্টাইল। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এটা 25শে জানুয়ারি, ঠিক আছে? আচ্ছা, এই 25শে জানুয়ারি দিনটা একটা স্পেশাল দিন হিসেবে ভারতে পালিত হয়, সেটার নাম কি? ন্যাশনাল ভোটার। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ভোটার দিবস। আর যেহেতু ভোট রিলেটেড ফুল জিকেটাকে তোমাদের করে দেওয়া হবে। অনেক স্টুডেন্ট এমন জানো, এই যে ভোটটা আসছে, এই যে ভোটটা আসছে, ভোটটার নাম কি? লোকসভা। হুম। আচ্ছা, লোকসভার মতন আর একটা সভা আছে, সেটাকে কি বলে? আরেকটা বিধানসভা। আরেকটা বিধানসভা। একটা যে রাজ্যসভা। এই লোকসভা, বিধানসভা, রাজ্যসভার মধ্যে কি তফাৎ, সেটা নিয়ে আসছে এরপর, ঠিক আছে? আচ্ছা, এই ইলেকশন কমিশনে টোটাল এমপ্লয়ি সংখ্যা কত? উত্তর হচ্ছে মাত্র 300 জন। মনে রাখবি, ইলেকশন কমিশনে কিন্তু পুলিশ নেই, কিছু অফিসার আছে, তাদের হেড রয়েছে। বর্তমান হেডের নাম তোমরা জানো? আমিও রিসেন্টলি আগের জন ছেড়ে দিয়েছেন, এ রিজাইন করেছে, এখন যে রয়েছে রাজেশ কুমার, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট। আচ্ছা, ভিপি ভোট কিভাবে দেওয়া হয় ভারতবর্ষে? দুটো লিগাল পদ্ধতিতে ভোট দেওয়া হয় এখন, একটার নাম সবাই জানে কি? মেশিনটা, ব্যালট মেশিনের নাম কি? পুরো নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। দ্বিতীয়টার নাম প্রায় কেউই জানে, এটার একটা ভদ্রস্থ নাম আছে, ভিভি প্যাট বলে। এটা লিখে রাখো, ভিভি প্যাট। তুমি ভালো রিসার্চ করেছি। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল, বলে বললাম, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেলই হচ্ছে ভিভি প্যাট। এই দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষে ভোট করা হয়, ঠিক আছে? আচ্ছা, চিঠি লিখে ভোট করা যেতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাও ভারতবর্ষের সিস্টেম একটা সময় ছিল, পোস্টাল ভোটিং বলে দেয়। স্যার আরেকবার বলুন না, ভোটার ভেরিফাইড পেপার অডিট, তারপরে কি বললেন? ট্রেল, ট্রেল, TRAIL। এই ভিভিপ্যাট প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছিল, এটা কিন্তু ব্যালটটাকে ভিভিপ্যাট বলে না, বুঝতে পারছো? ব্যালটেরই একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে এই ভিভিপ্যাট। প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছে 2013 সালে মাত্র, লিখে রাখো, প্রথমবার ইন্ট্রোডিউস হয় 2013 সালে। কোথায় হয়েছিল জানো? সব থেকে আনএক্সপেক্টেড জায়গা, নাগাল্যান্ড। দু 2014 সালে জেনারেল ইলেকশনেও ইউজ করা হয়, 2019 সালে ইউজ করা হয়, এবং 2024 সালে এটা ইউজ করা হয়। নোটা কোন বছর থেকে লোকসভা ইলেকশনে অ্যাড করা হয়? এটা সব সলিড প্রশ্ন কিন্তু এগুলো, এটা একদম এত সলিড প্রশ্ন যে কি বলবো। নোটাটা দেখতে কিরকম হয় জানো? আমি ভোট দিতে যাই তো রেগুলার, এরকম হয়, এইরকম হচ্ছে নোটার সাইন। নোটাটা কত সালে আছে? এটাও 2014-তেই ফার্স্ট ইন্ট্রোডিউস হয়। জানাব দেবো, এমসিকিউ প্রশ্ন মনে হয়। ওকে।
2017 সালে একটা হ্যাকাথন করে। এই হ্যাকাথনটা কি হয় এটা অনেকে জানেন না, মজার গল্প। তো ওরা বললো যে আমাদের ইভিএম মেশিন সামনে রয়েছে, আপনি হ্যাক করে দেখান। একটা অর্গানাইজ করা হয়েছে। HACKATHON। আচ্ছা, পোস্টাল যে ভোটিংটা করা হতে পারে তার একটা পদ্ধতির নাম হচ্ছে ইটিপিবি। হোয়াট ইজ ইটিপিবি? ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট পেপারস। ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট পেপার মানে এখন ওটা এরকম দিতে তো পারো, কিন্তু সেটা সেই কাগজে চিঠি লিখে না, ঠিক আছে? একটা ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড মানে এটা কম্পিউটারের মাধ্যমে। এখন এর মধ্যে কি ঘটছে, ঘোটালা হবে কি না সেগুলো আমাদের বিচার্য বিষয় না, আমরা খালি নিয়মগুলো আজকে পড়ে পড়ে চলে যাই। নেক্সট, লোকসভার আগে একটু ছোট ব্যাপারটা নিয়ে আগে বলে নি, সেটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে? এর ইংরেজি নামটা কি? কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে? এরও কিছু পার্টার আছে, হ্যানা তানা ব্যবস্থা করা আছে। এবার বলো, এই রাজ্যসভা তো সিটের ওপরে, এই সরি লোকসভা, রাজ্যসভায় টোটাল কতটা ম্যাক্সিমাম মেম্বারশিপ হতে পারে? উত্তর হচ্ছে এর ম্যাক্সিমাম মেম্বারশিপ 250টা, ঠিক আছে? তার মধ্যে 238টা বিভিন্ন অ্যাসেম্বলির লোকেরা ইলেক্ট করে, ঠিক আছে? বাকি 12টা কি আকাশ থেকে পড়ে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রেসিডেন্ট নমিনেশন, মানে প্রেসিডেন্টের। হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট কার ভিত্তিতে করবে যদি প্রশ্ন আছে, আর্ট, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, এর ইচ্ছে হলো ধরো তোমায় করে দিবে, ইচ্ছে হলো তোমার ঠিক আছে সেটা ভালো করে করে দেবে, ঠিক আছে? মানে 238 জন ইলেক্টেড আর 12 জনকে কি বলবো, অ্যাপয়েন্টেড, ঠিক আছে? ইলেক্টেড তো আসলে সিলেক্টেড, ইলেকশনের মাধ্যমে সিলেকশন, এখান থেকে অ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে ডাইরেক্ট। ওকে, আচ্ছা, বর্তমানেতে কিন্তু এই সিটটা কমে গিয়ে প্রেজেন্টলি 245টাতে নেমেছে, 5টা সিট কমেছে। এই হিসেবটা এইটা 233 প্লাস 12 হিসেবে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট হিসেব। নেক্সট, লোকসভার টার্ম লিমিট কত বছর? 5 বছর। রাজ্যসভার টার্ম লিমিট এক্স্যাক্ট, মানে এর সিলেকশন এইসব এর গেম গুলো 6 বছরে খেলা হবে। বর্তমান চেয়ারম্যানের নাম জানো? আমাদের বেঙ্গলে যার সঙ্গে মমতার খুব ঝগড়া, এই জগদীশ ধনকরকে আমার আবার ব্যক্তিগতভাবে একটা অদ্ভুত ছিল, শুনলে অবাক হয়ে যাবে। আমাদের অফিসে একটি মেয়ে কাজ করতো, তার নাম হচ্ছে অনন্যা। তো অনন্যা যে ছেলেটির সঙ্গে প্রেম করতো সে আবার টাইমস অফ ইন্ডিয়া, না সরি ইন্ডিয়া টুডের একজন ভালো
পোস্টে কাজ করা একজন ওই মানে নেতা ফেতাদের একদম এই সবগুলো লেখে না, মানে পলিটিক্যাল রিপোর্টার। তো ওদের বিয়েটা হয় এই রিসেন্টলি কিছুদিন আগে, তখন জগদীপ ধনকর ছিল আমাদের এখানে রাজ্যপাল। তো সেই বিয়েতে জগদীপ ধনকর সস্ত্রীক আছে, আবার সেই হ্যাঁ, এবং উনি এসছেন আবার সেই বিয়েতে মমতা ব্যানার্জিও এসছে, বুঝতে পারছো? দুজনকে কোথায় কোন কোনায় বসানো হবে ওরা বুঝতে পারছে না, কি এমন দুর্ভাগ্য। এবং পার্টির লোকজন হেনা তেনা অনেকেই এসছে, মানে ইট ওয়াজ আ ভেরি হাই ভোল্টেজ। ঠিক আছে, তো আমি সেই বিয়েটাতে সেদিকে অ্যাজ ইউজুয়াল উপস্থিত ছিলাম। তো আই হ্যাপেন টু বি আ স্মল কনভারসেশন উইথ হিম, কারণ ওই সময় ওদের মনে হয়েছে যে স্যার ছাড়া আর কেউ একটা এনার সঙ্গে আর কি বা কথা বলবে। ঠিক আছে, তো আমি আমাদের তরফ থেকে একটা ছোট কেক আমি আর উনি শেয়ার করেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল উনি কিন্তু বিয়েতে কেন এসেছিল এটা আমি একটু মন থেকে জানার চেষ্টা করছি। যে আমি এরকম ঠোঁটকাটা লোকের মধ্যে আমাকে এমনি জিজ্ঞেস করলাম, এদিক ওদিক কথা বলবো না, হাউ ইউ মেক টাইম টু কাম টু আ ম্যারেজ, লাইক ইজ ইট লাইক এ রিপোর্টার অর উইচ ইউ হ্যাভ কাম? অ্যাজ ইউজুয়াল উনি মিথ্যে কথা বললেন। ঠিক আছে, না না, হি ইজ ভেরি নোন টু মি, কুন্ডু, হিজ সারনেম ওয়াজ কুন্ডু, তো কুন্ডু ইজ ভেরি নোন টু মি এন্ড আই রিয়েলি লাইক হিম। এরকম একটা ব্যাপার স্যাপার হয়। ঠিক আছে, এইটা হয়ে গেল একটা স্ট্রাকচারাইজেশন অফ আইডিয়াস। তো এই জগদীপ ধনকর কিন্তু 2022 থেকে আমাদের এখানে বেঙ্গল ছেড়ে ইনি রাজ্যসভার চেয়ারম্যান হলেন। ঠিক আছে, এবং উনি ভিপি ওয়ান, ভিপি মানে কি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ডিসি একজন আছে, মানে ডেপুটি চেয়ারম্যান। এগুলো ভূগোল দেখলেই দেখে যায়, হরিবংশ দয়াল সিং, ফালতু নাম ফান দিয়ে ইন্টারেস্টিং টপিক গুলো দিয়ে শুধু যাবো, কে কি আছে ঢপের কীর্তন বলে লাভ নেই। আচ্ছা, এই পুরো ক্লিন সুইপে এখানে কি বিজেপি সব থেকে বেশিতে আছে? উত্তর হচ্ছে না। এখানে এনডিএ 120টা পেয়েছে, মানে ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এর মধ্যে বিজেপি আছে 97, বাকি 23টা আলাদা কি, বুঝতে পেরেছেন? মানে এই 23 সাপোর্টিং সিস্টেম যদি সরে যায় এইটা নেই। আচ্ছা, এইখানে কি টিএমসি আছে? এই এনডিএ ঠিক আছে, এই টিএমসি আছে, ইন্ডিয়া আছে, এইখানেই হচ্ছে অপোজিশনটা তৈরি হচ্ছে। মানে এখানে অপোজিশন, এই যে শব্দগুলো কিন্তু ফালতু শব্দ না, অপোজিশন পার্টি বা নিউজ পেপারে শব্দ নয়, কিন্তু একদম কনস্টিটিউশনসিতে পরিষ্কার দেয়া আছে। এই অপোজিশনেই রয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, তাদের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবচেয়ে বেশি এই মুহূর্তে 29টা, মানে সবচেয়ে বেশিটা ওদের খুবই কম, 3/1। ঠিক আছে, আচ্ছা সিপিআইএমও আছে কিন্তু এখানে 5টা সিট, মানে ভেবো না পুরোপুরি জিরো হোয়াইট ওয়াশ এরকম নয় কিন্তু। এবং সিপিআই 2টো, মানে সিপিআইএম পার্টির 5টা টোটাল, 5 + 2 7। ঠিক আছে, আম আদমি পার্টি আছে এদের অবভিয়াসলি 10টা সিট নিয়ে আছে। আর আইএনসির পরেই সব থেকে বড় কি জানো? তৃণমূল কংগ্রেস, এআইটিসি। মানে তৃণমূল কংগ্রেসের এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং। কটা কেন? মানে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, টোটাল সিট 13টা রাজ্যসভা। ঠিক আছে, এই টোটাল ইন্ডিয়ার মানে অপোজিশনের টোটাল তাহলে কটা হলো? 120টা অপোজিশনের টোটাল, আমি হিসাবটা পরে মিলিয়ে দেবো। ওদের এনডিএ এর 120, অপোজিশনের 120, তার মধ্যে এই যে ইন্ডিয়া দল তো এই অ্যালায়েন্সটা হয়েছে সেদের আছে 91। ঠিক আছে, আর আনঅ্যালাইন্ড কিছু আছে, মানে যারা কারোর সঙ্গে এই দলেও নেই, মানে শাসক দলের সাথেও নেই, আবার ইন্ডিয়ার সঙ্গে অপোজিশনের সঙ্গেও নেই, এদেরকে বলে আনঅ্যালাইন্ড। এদের সংখ্যা কত? 29। এদের মধ্যে একটা দুটো দলের নাম আমি বলে দিচ্ছি, AIADMK, বিজেডি, বিজেডি কি YSRCP, YSR আসলে এই সিপিটা আসলে কিন্তু ফুল ফর্ম হচ্ছে কংগ্রেস পার্টি। YSRটা মনে বলে লাভ নেই, মনে থাকবে না তোমাদের, ভয়ঙ্কর একটা নাম। ঠিক আছে,
তো অন্ধ্রর পার্টি এটা, ঠিক আছে। এরা সব থেকে বেশি, এরা কাউকে পাত্তা দেয় না, ওই জন্য অন্ধতে এদেরও একটু কাজ, মানে অন্ধতে বিজেপির খুব একটা কিছু করেন। ওকে, বিজেডিটা বলে দিলাম তোমাদের। কিছু জনতা দল, এটা কোন দল জায়গার ফল জানো? এক্স্যাক্টলি, নবীন পটনায়ক এটা বানিয়েছিল, ঠিক আছে। বিআরএস আছে, বিআরএস এর নাম কি? ভারত রাষ্ট্র সমিতি। বাহ, তোমার তো লেভেল আছে দেখছি। তার জন্য নয়, মনে থাকে না, কত পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট দেখেছি। না না, ছেলে স্পার্ক আছে। তুমি যেগুলো পড়ছো তুমি ল্যাগিং করো না, তুমি যেরকম উত্তর দিচ্ছ তুমি একদম আমার লেভেলে উত্তর দিতে পারছো। আমি তো তাও পুরো রিসার্চ করে পড়াবো বলে তৈরি হয়ে এসেছি, ঠিক আছে। এগুলো যখন কেউ উত্তর দিতে পারে, তুমি আসলে মানে আমার মতন কোনো স্যার পাওনি যে তোমাকে এগুলো বলবে, ঠিক আছে। People have judged you on your obesity, but I actually judging you on your capacity of saying খুব লেভেলের ব্যাপার। সাধারণত মানুষের প্রশংসা খুব কমই করি, এটা খুব প্রায় 80% 90% উত্তর দিতে পারছো। তুমি এটা রেডি করলে তুমি পারবে, একটু মন দিয়ে চেপে করতে হবে, ভালো চান্স আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এআইএডিএমকে টা তো বললাম, একটু জেনে নেওয়া ভালো। এআইএডিএমকে নাম শুনেছি কিন্তু ফুল ফর্ম কখনো আমরা কেউ জানি না। এআই মানে কি? অল ইন্ডিয়া, ঠিক আছে। এডি মানে হচ্ছে আন্না দ্রাবিড়া, ঠিক আছে। মুনেন্ত্রা কাজাগাম, অ্যাজ ইউজুয়াল মনে থাকবে না, মনে রাখার চেষ্টাও নেই, পরীক্ষায় আসবে। কিন্তু দলটা কোথাকার সেটা বলতে পারবে? কোথা থেকে এরা উঠলো? এমন একটা ফালতু জায়গা থেকে উঠেছে যেখানে ভারতবর্ষের রাজনীতিতে তাদের নামই নেই। কেউ বলতে পারবে? তারা অনেকটা হিন্দি দিচ্ছে। তামিলনাড়ু ভালো জায়গা অবশ্যই, কিন্তু আসল জায়গা যারা ইউনিয়ন টেরিটরিতে এরা মেন কাজ শুরু করে সেটা হচ্ছে পন্ডিচেরি। মেন কাজকর্ম এআইডিএম কে পন্ডিচেরিতে। পন্ডিচেরি মনে হয় হেঁটে ঘুরে নিতে পারবে, এত ছোট স্টেট এই ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। ওটা হাফ স্টেট নাকি একটা ভার্সন দিল্লির মতো। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আর একটা আছে বিএসপি, এরাও কারো দলের মধ্যে নেই। পুরো নাম কি? বহুজন সমাজ পার্টি। এক্স্যাক্টলি, মানে এগুলো সাউথের, আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, অন্ধ্র, তামিলনাড়ু, এরা কারোরই আন্ডারে নেই। এই দলগুলোর বয়স কত? 30 বছর 40 বছর কিন্তু মোটামুটি বয়স, এমন না যে বাচ্চা দল। আচ্ছা, এমএনএফ টা কি? এটা এবারে ভারতবর্ষ একটা খুব বড় জায়গা করতে চলেছে, সেটার নাম হচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। চেষ্টা করছে, এরা তো যেতেই পারে, আমি সেগুলো বলছি। এবার এ কিন্তু এই এআইএডিএম কে বিএসপি থেকে অনেক পুরনো দল, 63 বছরের পুরনো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, হাসির প্রশ্ন যদিও, অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের বয়স কত কেউ বলতে পারে? 98, 26 বছর বয়স, ঠিক আছে। তো ইন্ডিয়া দল এই অপোজিশনের মধ্যে সব থেকে নতুনতম দল কিন্তু এই, ঠিক আছে। হ্যাঁ, বয়সের নিরিখে। আর মানে এতগুলো সিট বয়সের নিরিখে আপও আছে, 2012-তে তৈরি হয়, ঠিক আছে। কিন্তু তার অতটা নেই, 10টা রয়েছে। মানে সেকেন্ড র্যাঙ্কে থাকা অপোজিশনের মধ্যে মাত্র 26 বছরের পুরনো দল, এরকম খুব কম। আমাকে একজন বলেছে সিপিআই, সিপিআইএম প্রায় 60 বছরের পুরনো দল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই রাজ্যসভার শেষ ইলেকশন কবে হয়? এই ফেব্রুয়ারিতে হয়েছে, যেখান থেকে এই ধনকর ঢুকল। নিউজ পেপারটা একটু মন দিয়ে ফলো করতে হবে, আর রেগুলার বেসে নিউজ পেপার পড়বার পরে তোমার যে যে পয়েন্ট গুলো ঠিকঠাক মনে হলো সেগুলো একটা লিস্টিং করতো। এটা আমার স্টাইল। নিউজ পেপার কাটিং করে খুব একটা লাভ হয় না, ছবি তুলে রেখে লাভ হয় না, মনে থাকে না, ছবি কোথায় হারিয়ে যায়, ঠিক আছে। আর তোমরা অত গুছিয়ে রাখার লোক না, জন্য আমরা খাতায় লিখে রাখি।
একটা ইন শর্টস বলে আছে, ইন শর্টস, INSHORTS, এটা একটা অ্যাপ। 60 সেকেন্ডের মানে পড়তে পারবে এরকম ছোট ছোট জিনিসগুলো রয়েছে, এরকম মোবাইলের মতন পর আছে। যাদের একদম নিউজ পেপার পড়তে ভালো লাগে না তারা ইন শর্টস পড়বে, ঠিক আছে? হলো, আমি রোববারে লং ড্রাইভে যাই, মাঝে মাঝে চেষ্টা করি। এই আগের বারে কলকাতা একটা আগুন লাগে, কেউ খবর জানেন? সেটা বেশ বড়সড় একটা আগুন লেগেছে, দমদমে নয়, চিনার পাড়ে। কোথায় লেগেছে? একটা রেস্টুরেন্ট, এবং সে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ওই রাস্তা পুরো বন্ধ। আমি মাঝপথে আমার বাইক নিয়ে যাচ্ছি, আমার একজন বলে আপনি ওদিকে আর যাবেন না, ঠিক আছে? কেন? বলছে না ওদিক বন্ধ, পুরো আগুনে। আমি সেই মুহূর্তে আবার ইউটার্ন নিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরলাম, ঠিক আছে? তো এই ছোট ছোট লোকাল নিউজ থেকে গ্লোবাল নিউজ থেকে শুরু করে সমস্ত নিউজ কিন্তু জানতে হবে। কে কতজন জানতে না আগুন লেগেছে? সবাই জানতে? আগুন লেগেছে, হ্যাঁ হ্যাঁ, ইন শর্টসটা ডাউনলোড করবে। যাদের নিউজ পেপার পড়তে ভালো লাগে না তাদের জন্য কালকে আমি অনেক ভেবে ভেবে এইটা বার করেছি। আমি এটা আগে খুব একটা যে জানতাম তা বলা যায় না, কিন্তু তোমাদের জন্য ভেবে তো আমি বার করি অনেক আনইউজুয়াল জিনিস। ইন শর্টস হবে খুব ভালো জিনিস। আর এক্ষেত্রে তুমি এডুকেশন দিয়ে দিতে পারো, রাজনীতি দিয়ে দিতে পারো, এরকম ভাবেও তোমরা আলাদা করে একটু সার্চ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, রাজারহাটে ঢোকার সিসি সেন্টার 2 এর কাছে। এই চলো এদিকে বন্ধ। এবার লোকসভাতে আসছি। তোমরা আজ যা জানলে না, মোটামুটি রাজনীতি ভালোভাবে লোকের সঙ্গে কথা বলার মতো তোমরা দেখি। আরে এই যে টার্ম গুলো বলবে না, সামনে লোক ইন্টারেস্ট জানি না কটা সিট কি না আমার বলে দেখুন, ঠিক আছে? নেক্সট, কটা সিট আছে? আসলে কটা কনস্টিটিউয়েন্সি আছে? কনস্টিটিউয়েন্সি 543টা। এইখানেতে ইন্ডিয়ানের গল্পটা আছে, ঠিক আছে? এবার গল্পটা কি হচ্ছে? আর্টিকেল 331 ছিল, ঠিক আছে? আর্টিকেল 331 বলা ছিল 2 সিটস ওয়ার রিজার্ভ ফর অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু 104তম 104 যে অ্যামেন্ডমেন্টটা করা হলো, অ্যামেন্ডমেন্ট মানে কি? কনস্টিটিউশনের চেঞ্জ। যে অ্যামেন্ডমেন্টটা করা হলো যে 331 এখন আর ইউজফুল নয়, is now nullified by the parliament, and therefore এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার। আমাদের এগুলো তাহলে ম্যাক্স 543টা রয়েছে, কিন্তু ম্যাক্স সিট কটা হতে পারে? 552। আগে এটা ছিল 550 প্লাস 2, এখন ওটাই হয়ে গেল 552। অ্যাংলো ইন্ডিয়ান মানে কি? বাবা ইটালিয়ান, মা রাশিয়ান, ছেলে ভারতীয়, এইরকম এদের অ্যাংলো। কলকাতাতে এরকম অনেক অ্যাংলো আছে, ঠিক আছে? এবার অ্যাংলোদের নিজস্ব চার্জ ফার্জ হানা টানা অনেক রকম ব্যবস্থা থাকে, সারা পৃথিবীতে নেই, ঠিক আছে? হ্যাঁ সেরকম হতে পারে। ধরো সুনীল নারায়ণ বিয়ে করেছে ভারতীয় মেয়েকে, তাহলে ওর ছেলে মেয়ে অ্যাংলো হবে। বা ম্যাক্সওয়েল বিয়ে করেছে ভারতীয় মেয়েকে, তাহলে ওর ছেলে মেয়ে ভারতীয় হবে। প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছে বিদেশিকে, তাহলে ওর ছেলে মেয়েকে আমরা অ্যাংলো বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে এত সুন্দর উদাহরণ মাথায় আছে না। এই ভারতে কটা ইউনিয়ন টেরিটরি আছে? স্টেট কটা? স্টেট স্টেট, ঠিক আছে? এগুলো মনে আছে যথেষ্ট। আচ্ছা, এবার তোমাদের সামনে একটা বোম ফাটার মতন অদ্ভুত জিনিস বলবো, যেটা অনেকেই জানে না।
আচ্ছা, এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, যেমন সরকারি চাকরি পরীক্ষা কি থাকে, জেনারেল, এসসি, এসটি এরকম থাকে। তো এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও কি জেনারেল, এসসি, এসটি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এখানেও ডিফারেন্স হয় জাতির ভিত্তি, মানে বলছে জাতির ভিত্তিতে ভোট নেওয়া যাবে না, আবার তুমি অ্যাসেম্বলিতে লিখে রেখেছো এসসি এসটির জন্য স্পেশাল রিজার্ভেশন। হ্যাঁ, সবে দিয়ে আছে। আমি লোকসভারই কথা বলছি, আর রাজ্যসভা শেষ হয়ে গেছে, কম ঘুমোচ্ছিল নাকি রে? লোকসভারই কথা হচ্ছে, রাজ্যসভার কিন্তু পাত্তা দেয়নি। ঠিক আছে, আচ্ছা, জেনারেল ক্যান্ডিডেট, এসসি, এসটি, ওবিসির কিছু নেই। ঠিক আছে, তাহলে তিনটা টাইপ অফ ক্যান্ডিডেট হচ্ছে জেনারেল, এসসি আর এসটি। দেখো আমি কিন্তু তোমার সিট বলে বোর করছি, কিন্তু এটা আমরা জানি। ও এখানে এসসি এসটি, এটা মানুষ বলতেই পারে, কিছু করার নেই ভাই। বেশি ইউপি আমরা জানি, সেটা নিয়ে অসুবিধা নেই। ইউপির পরে কি আছে? মহারাষ্ট্র, এমএইচ। মহারাষ্ট্র, ইউপি 80টা, মহারাষ্ট্র 48টা। এরপরে আমাদের বিহার 40টা। বেঙ্গল তো 42। ও হ্যাঁ, সরি, বেঙ্গল 40, সরি, ওয়েস্ট বেঙ্গল 42। হ্যাঁ, ঠিক। আসলে জেনারেল ক্যান্ডিডেট কেন আমি বলেছি সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। এই 40টা জেনারেল ক্যান্ডিডেট বিহার কিন্তু আমাদের থেকে, মানে যদি তোমরা একটু ইয়েটা দেখো বিহার আর বেঙ্গলের মধ্যে, তাহলে বিহার এই 40টা ক্যান্ডিডেটের মধ্যে 34টা নিচ্ছে, 6টা নিচ্ছে, আর রিটার্নে 0 রেখেছে। মানে বিহারে এসটিদেরকে একদমই পছন্দ করা হয়, বুঝতে পারলো? যদিও ওয়েস্ট বেঙ্গল এটাই হচ্ছে 30, 10 আর 2, মানে এটুকুলো। তো আলটিমেটলি এই জাতির ভিত্তিতে, এই এসবের ভিত্তিতে যে ব্যাপারটা রয়েছে, সেখানে আমরা 12টা দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু মাত্র এই জন্যই একটু হলেও মুসলিম তোষণ দেখা যাচ্ছে, কিছু করেন। যদিও মুসলিম মানে এসসি এসটি ভাবে এরকম ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে থেকে এসসি এসটি তো প্রচুর আছে। যেন মুসলিমদের মধ্যে যদি আমরা এরকম দেখি, খান এসব যাদের সারনেম রয়েছে তারা একটু হাই ফাই যান। আবার ধরো এই ওদের আবার নিচু জাতির কিছু সারনেম রয়েছে যেগুলো, হ্যাঁ, আনসারি এই সবগুলোতে হতে পারে। ঠিক আছে, তো কোনটা উঁচু কোনটা নিচে এটার ব্যাপারে একটু ডিটেল আলোচনা পরে করা যেতে পারে। তো এইটা এর পরে আরো সিট গুলোতে রয়েছে, সেগুলো নিয়ে আরো ডিটেল করা যেতে পারে। জাস্ট প্রথম 5টা আমি তোমাদের বলেছি। এরপরে যে তাহলে 1-এ হচ্ছে ইউপি, 2-এ মহারাষ্ট্র, 3-এ ওয়েস্ট বেঙ্গল, 4-এ বিহার, 5-এ হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু কটা আছে? 39টা। ঠিক আছে, এরপরে মধ্যপ্রদেশ আসছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 29টা স্ট্রাইক সিট। ঠিক আছে, তার মানে যদি ক্লিন সুইপ করতে হয়, তাহলে দেখো এই ইউপিটা, মহারাষ্ট্র, এই জায়গাগুলো কি ভালো টার্গেট। নরেন্দ্র মোদী বারবার আমার মানে মনে হয় না বাপের জমাতে কোনোদিন ওরা এখানে আসতোই। ঠিক আছে, কখনো দেখেছো ইয়ে আগের যারা ইয়ে ছিল, নরেন্দ্র মোদী এর আগে যিনি ছিলেন, ঠিক আছে, না আমি ইয়ের কথা বলছি, কংগ্রেসের। ঠিক আছে, তো মনমোহন সিং এসে কলকাতায় সভা করে গেছে, এরকম শুনেছো কখন? আদৌ কখন কতবার এসছে ভগবানের। তো কংগ্রেসের পরে যেরকম চেষ্টা করেছে এগুলো পার, তা নয়। রিলেটিভলি আমি দলগত ভাবে না দেখলেও একটা চেষ্টা আছে, বোঝা যাচ্ছে এই দল ক্ষমতায় আসা, মানে মরণের একটা খিদে আছে, তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে মধ্যপ্রদেশের পরেই আসছে কর্ণাটক। এরপরেই বুঝতে পারছো আস্তে আস্তে সাউথ ঢুকছে, সাউথের বড় বড় জায়গাগুলো ঢুকছে। তাহলে সাউথের সব থেকে বেশি সিট অফার করছে কে? তামিলনাড়ু, তারপর অফার করছে কর্ণাটক। 8-এতে কে আছে এবার? মোদীর নিজের জায়গা গুজরাট। ঠিক আছে, এক্স্যাক্ট। গুজরাটের পরে হচ্ছে আবার সাউথ ঢুকছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কতটা ঢুকলো? 25টা। 10-এ আবার দেখো এবার মারবাড়িরা ঢুকে গেল, রাজস্থান। ঠিক আছে, তার টপ 10-এতে এরাই রয়েছে, এরা 25টা। তাহলে আমরা যদি একটু বুদ্ধিমানের মতন দেখি, এই টপ 10 কত পার্সেন্ট খাচ্ছে, বুঝতে পারছো? টপ 10 স্টেট ছেড়ে দাও, টপ 5 কত খাচ্ছে বলো। দেখো টপ 5
যদি আমরা দেখি, প্রথম 5টা স্টেট পাচ্ছে 14/22 আর সাথে 29, 36, 43, প্রায় 44% খেয়ে নিচ্ছে। টপ 5ই 44%, মানে 5টা স্টেটে 44% সিট আছে। তারপরে যদি যাই 1, 2, 3, 4, 5 মধ্যপ্রদেশ থেকে যদি যাই, তাহলে 5, 5, 10, 14, 4, 18, 4, 22, তাহলে টপ 10 হলে হচ্ছে আরো 22% এর অ্যাড হয়ে 66% হচ্ছে। কিছুই না, মানে টপ 5 আর 6 to 10 এ ডবল। আগে স্যার এপির সিট অনেক বেশি ছিল, কিন্তু তেলেঙ্গানার এপি তো আলাদা। হ্যাঁ, তেলেঙ্গানা আর এপি ঠিকই বলেছো, এটা একটা খুব ভালো পয়েন্ট। তেলেঙ্গানা আলাদা হয়ে যাওয়াতে ওর একটু শক্তি কমে গেছে। আচ্ছা, তেলেঙ্গানা কটা সিট আছে কেউ জানে? ঠিক, তেলেঙ্গানায় 17টা আছে, মানে পুরো ভারতবর্ষের রেসপেক্টে ওর প্রায় 3%। মানে তেলেঙ্গানা চলে গিয়ে অন্ধ্রপ্রদেশের যে ক্ষতি হয়েছে বুঝতে পারছে, অত ভালো একটা জিনিস, মানে এইটা প্লাস এর 17, তার মানে কোথায় আছে বুঝতে পারছো? 42 হয়ে যেত। 42 হয়ে যাওয়া মানেই হচ্ছে 3 নম্বরে চলে গেল বেঙ্গলের সঙ্গে সেম। এখন সে নেই, লিস্টের পতন নিচে নেমে। আরেকটা জিনিস আমার ব্যক্তিগত মত একটু দিয়ে দিই, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি, স্বাধীনতার ইতিহাস হানাতানা যেগুলো আমরা পড়ি, সেগুলোতে অনেকটাতেই কিন্তু সাউথ ইন্ডিয়ার রাজনৈতিক নেতাদের নাম কত কম দেখেছি। ইতিহাস বইতে সাউথের নেতা এরকম বলে তুমি 10টা নেতার নাম ছেড়ে দাও, 1-2 নেতারও নাম বলতে পারবে, 2-একটা আইএনআর এরকম বলতে পারবে, 1-2 আইআর বলতে পারবে, তার পুরো নাম বলতে পারবে না হয়তো। সব থেকে বেশি গ্লোরিফায়ার হচ্ছে বেঙ্গল। আচ্ছা ঠিক আছে, বেঙ্গলটা নয় ছেড়ে দিলাম। এমনি অন্যান্য জায়গা থেকে দেখো, পাঞ্জাব, হাউসিং এসবের নাম কি, রাজগুরু, এই তাই সবই ওই জায়গার বেল্টে, যারা হিন্দি ভাষাটা বলে বা পাঞ্জাবি ভাষাটা বলছে। দিল্লির দিক থেকে লোকজন আসছে, হার্ডলি নিচের দিকে নামতে হলে ওই বিহার, আসলে বাংলা বিহার উড়িষ্যা একসঙ্গে ছিল তাই বেঙ্গল কনস্টিটিউন্সি তখন ধরে নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র থেকে অনেক জায়গায় রয়েছে, কিন্তু সাউথ চিরকালই এই ব্যাপারেও ইগনোর, যদি ওদের থেকে অনেক লোক আছে। ঠিক আছে, তার লিস্ট কোনোদিন পরে দেবো। আচ্ছা, প্রথম এবার আমরা অদ্ভুত প্রশ্ন করব, একটা করে সিট অফার করে এরকম কতগুলো আছে? আন্দামান আর নিকোবর। আন্দামান নিকোবর ঠিক। নাগাল্যান্ড দেখো, মানে সিঙ্গেল সিট অফার করছে জাস্ট ওয়ান, এরকম হচ্ছে। মানে এটা দেখে কি বুঝতে পারবে তুমি বলো তো? আমি কেন এই প্রশ্নটা করলাম কেউ বলতে পারবে? আনমিউট করে সবাই বলো যে আমি কেন এই প্রশ্নটা করলাম। একটা করে সিট তারা অফার করছে, তার মানে কি এরা সব থেকে ইগনোর্ড আসলে? আর সিটি নেই চাই তোদের করে কি হবে? এক্স্যাক্ট। তো ওয়ান সিট অফার করছে এরকম হচ্ছে আন্দামান আর নিকোবর। এখন আন্দামান নিকোবর অন্য কারণে একটু পাত্তা পায়, সেটা আগেই ধরে রাখ। হ্যাঁ, ওখান থেকে অনেক ব্যবসা বাণিজ্য হানা তানা অনেক রকম ব্যাপার আছে। যেমন ধরো নর্থ কোরিয়া এত কিছু করে পার পেয়ে যাচ্ছে কেন? নর্থ কোরিয়া সারা পৃথিবীর লোকেরা গিয়ে মেরে ধুয়ে দিতে পারে। হ্যাঁ, যাই ওদের নিউক্লিয়ার পাওয়ার হানা তানা কিছু রয়েছে, কিন্তু নর্থ কোরিয়া চলে কি করে? নর্থ কোরিয়া দেশটা চলে কি করে? কারোর সঙ্গে তো সম্পর্ক নেই, কিছুই ওরা করে না, তাহলে চাই করেটা কি? টাকাটা কোত্থেকে আসছে? বিদেশি মুদ্রা অর্জন করছে কি করে? সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি তো হতে পারে। ওরা ইলিগাল বন্দুকের ব্যবসা করে। নর্থ কোরিয়ার বিগেস্ট ন্যাশনাল জিওগ্রাফিক, এটা ভালো করে দেখে নেবেন, নিচের হিন্দিতে বেরিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া, ইনসাইড দ্য মাইন্ড অফ আ ডিক্টেটর। ভয়ঙ্কর কাজ করেছে। ওরা ন্যাশনাল জিওগ্রাফি যেমন করে তো বুঝতেই পারছো, 12 মাস 14 মাস ধরে ঢুকে, মানে পারলে মানে সিটিজেনশিপই নিয়ে নিয়েছে কেউ এসব করবে। তো ওখানে দেখাচ্ছে যে পরিষ্কার ইলিগাল ড্রাগস এইসব ওরা ব্যবসা, ওরা মেয়ের ব্যবসায় অত ওদের ইন্টারেস্ট। মেন ওরা হাইফাই ব্যবসা করে, একটা মেয়ে বেঁচে আর কতই ব্যাপার, আর সেটা অনেক চাপের, প্লাস একটা মানুষকে বিক্রি করা মুশকিল আছে, এর থেকে এই ব্যবসা ভালো। তো ড্রাগ আর বন্দুকের ব্যবসা ওপেনলি করে। তখন এটা নিয়ে তো কিছু শুনেছে, কিন্তু কারণ মনে হয় নিজে একটা দেশ চলছে কি করে? পাম অয়েল যেটা আছে আর পিচ কে নেবে ওদের থেকে? না না, কে নেবে সেটা? ওরা তো কারোর সাথে কিছু কাজই করে।
চীনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই, যাই হোক আমরা এখানে আবার ফিরে আসছি। এরপর হচ্ছে নাগাল্যান্ড, চীনের সিকিম, চারে চণ্ডীগড়। আচ্ছা এটা চণ্ডীগড়টাকে ওই এরই পার্ট ধরে নাও, লিগালি এটার পার্ট বলে লিখে দিলাম। লাদাখ, লাদাখ কার পার্ট ছিল আগে? জম্মু কাশ্মীর, এখন আলাদা ইউনিয়ন টেরিটরি মর্যাদা পেয়ে গেল, 7 থেকে 8 হয়ে গেল। পন্ডিচেরি, হ্যাঁ সিকিম, সিকিম, মিজোরাম, একটা বাদ গেছে, লাক্ষাদ্বীপ। এর মধ্যে মিজোরাম আর লাক্ষাদ্বীপের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা কেউ বলতে পারবে? মানে আজকে যা জিনিস শিখিয়ে দিচ্ছি না, মানে যে কোনো হাইফাই লেভেলের নেতার সঙ্গে কথা বলতে পারবে। মিজোরাম আর লাক্ষাদ্বীপে এমন দুটো জায়গা যেখানে শুধুমাত্র এসটি হলেই তুমি দাঁড়াতে পারো, জেনারেল হলে দাঁড়াতে অনলি এসটি। না, মেঘালয়তে দুটো আছে, হ্যাঁ ঠিক, এরকম আরেকটাও আছে মেঘালয়, কিন্তু মেঘালয়টা এই লিস্টে নেই, কারণ মেঘালয়তে দুটো আছে, এটা আমি লিখে রাখিনি, তা বললে আমি বলে দিচ্ছি। মেঘালয়তে দুটো আছে, আর দুটোকেই এসটি হতে হবে। এটা কিন্তু এরম দেবো না 3টে এসটি এসছে তাই 3টে এসটি কে নিয়ে নিলাম, এসটি সিট, মানে এমন তো হতে পারে না এসটি সিট ফাঁকা হয়ে যাবে, এসটি কেই হতে হবে। হ্যাঁ, এএনপি হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, সরি এএনআই নয়। এরকম জঘন্য নিয়ম শুধুমাত্র এই 3টে জায়গায় আছে, মেঘালয়, নাগাল্যান্ড আর লাক্ষাদ্বীপ। এই নাগাল্যান্ড বলছি, মিজোরাম আর লাক্ষাদ্বীপ। কোনটাতে? হ্যাঁ নাগাল্যান্ড এরকম কোনো ব্যাপার, নাগাল্যান্ডে একটাই তো সিট, আর ওটা জেনারেল ক্যান্ডিডেট। হ্যাঁ, এসসি এসটি দেখো, এসসি শুধু বসতে পারে এরকম কোথাও নেই, শুধু এসসি নয়, এসটিটা আছে 3টে জায়গায়, ঠিক আছে। ট্রাইব, ট্রাইব মানে কি? হ্যাঁ, তো এইভাবে মনে রাখবে, আদিবাসী সব থেকে বেশি থাকার চান্স কোথায়? এখানে। যদিও এই গল্প দিক দিয়ে দেখতে গেলে আদিবাসী হিসেবে ইয়েদেরও দেওয়া আছে, আন্দামান নিকোবর, কিন্তু আন্দামান নিকোবর এদের থেকে অনেক লেভেল, বিশাল লেভেল, ওর পিছিয়ে পড়া ইউনিয়ন টেরিটরি নয়, একটা জঘন্য ইউনিয়ন টেরিটরি আছে, সেটা প্রায় ইয়েরই বাবা সম্পত্তি, দাদরা এন্ড নাগার হাভেলি এন্ড দমন এন্ড দিউ। এখন এক হয়ে গেছে। হ্যাঁ, কি আছে নগর হাভেলি, নগরের মধ্যে একটা হাভেলি আছে, নামটা কিরকম? জায়গাটা কেমন পরিষ্কার নাকি? যাইনি কম, আমি ইন্ডিয়া কমই ঘুরেছি। হ্যাঁ, অত পয়সা খরচা দাও, রাজস্থান ঘুরতে গেলে যদি 1 লাখ টাকা খরচা হয়ে যায়, ঠিক করে তার পয়সা আমি এদিক ওদিক ঘুরে আসবো, দেশের বাইরে ঘুরে আসবো, তাই না? মাঝে লকডাউনে ঘুরে নিলে ভালো, জাপান টাপানে তখন অনেক কম পয়সায় দিচ্ছে, এখন আমার সব বেড়ে গেছে। আমাদের অফিসের একটি মেয়ে ইউরোপ বেড়াতে গেছে, সে বলছে বাবা আসার সময় যাচ্ছে না। হ্যাঁ, হংকং এর ভিসা ফ্রি করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে রিজেক্ট হতে পারে, বিনা কারণ দেখিয়ে রিজেক্ট করতে পারে। আর ওই ব্যাংককের ভিসা এখন, মানে থাইল্যান্ডের ভিসা এখন অন অ্যারাইভাল ভিসা, কোনো চাপ নেই, ফি দিলেই হয়ে যায়। সেই ফিটা কম নয়, আমার মনে হয় 10,000 টাকা সেই ভিসা ফি, তো 2বার যাতায়াতে ভাড়া হয়ে গেল। অন অ্যারাইভাল ভিসা আমি 10,000 টাকা কেন দেবো? ভিসাতে টাকা দিতে কি গায়ে লাগে না? আমি তোমার দেশে যাচ্ছি, এন্ট্রি নাকি এটা? আমি তোমার দেশে তোমাকেই ব্যবসা দিতে যাচ্ছি, আবার তার জন্য আমার টাকা বলতে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলে।
হ্যাঁ বাবা, পশ্চিমবাংলা 3 নম্বরে রয়েছে, তাও পশ্চিমবাংলা ভারতবর্ষের রাজনীতিতে প্রায় গ্রিপ কত ছিল এতদিন, ঠিক আছে? যতই মমতা ব্যানার্জি ব্যঙ্গ করা হোক না কেন, মোটামুটি একটা অন্য লেভেলে, কিন্তু নিজে জোগাড় বলে এই একটা প্রবলেম হয়ে গেছে। ওরা ভুলভাল বাংলা বলে, এই বলে ওই রাকেশ শর্মা রায়কে কি রাকেশ রোশন বানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। ঠিক আছে? তো এইগুলো যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া সব থেকে ইম্পর্টেন্ট ফেস মমতা ব্যানার্জি, এমনকি ইয়েও নয়, গান্ধীও নয়। আচ্ছা, মোমো টোমো বানাচ্ছে নাকি আপনি? না সেটা দেখুন, সেটা তার সিগনেচার। মহাত্মা গান্ধী আপনি দিয়েছিলেন। আচ্ছা, বেঙ্গলের এই কনস্টিটিউয়েন্সিতে দু একটা মজার ব্যাপার বলে দিই। কেউ বলতে পারবে বাংলার মধ্যে রিজার্ভ যে সিট গুলো আছে, সেগুলো কোথায় কোথায় রিজার্ভ সিট গুলো আছে এসসি এসটির জন্য? এই যে বেঙ্গলের 42টা সিটের মধ্যে রিজার্ভ সিট গুলোতে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি রয়েছে? প্রথমেই শুরু করো বোম ফেলা দিয়ে, রবীন্দ্রনাথের মতন একটা সেকুলার লোক সেখানে সবথেকে বেশি গোল্ড, এটা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? কোন এসসি না এসটি আমার মনে নেই, এটা এসসি এসটি যে কোনো একটা ক্যান্ডিডেটের জন্য রয়েছে। অতটা তোমরা মনে রাখতে পারবে না, হাই চান্স এটা এসসির জন্যই করা, ঠিক আছে? বোলপুর, ঠিক আছে? আর অনেক কিছু আছে, নেট থেকে দেখে নিতে পারো, আমি কিছু আনইউজুয়াল নামগুলো বলে দিচ্ছি। আর একটা হচ্ছে, পশ্চিমবাংলার সব থেকে পুরনো মন্দিরগুলো কোথায় দেখা যায়? বিষ্ণুপুরে। তাহলে এই বি ফর বিষ্ণু। এরপর আলিপুরদুয়ারও তো হতে পারে। আসছি আরেক করে আসছি। আচ্ছা, ঝাড়গ্রামেতে চোখ বন্ধ করে বলতে পারি এটা এসটি হবে। ঝাড়গ্রাম কি? ঝাড়গ্রাম, কাকড়াচোর, জামবনি, চিল্কিগড়, শুনলেই মনে হয় না একদম কিরকম খুনি খুনি ব্যাপার, এই মেরে দিল মনে হয়। তুমি বাবু, আমি জামবনি আর চিল্কিগড় এসব জায়গাতে হন্ডা সিটি গাড়ি করে গেছি, ঠিক আছে? সবাই বলছে আপনি এই গাড়ি এসছেন, এই গাড়ি নিয়ে আর যেতে পারবেন বলে মনে হয় না। আমি আবার জঙ্গলের মধ্যে যেটুকু ঢোকা যায় হেঁটে হেঁটে এদিক এদিক করে প্রত্যেকটা জায়গা ঘুরেছি। সেদিনকে আবার ভাবো, আমি যেখানে ওই জায়গাটাতে থাকবো ঠিক করেছি, সেখানে কাছে সোহম সিনেমা করে। সোহম তার আর 2-3 জন টিম নিয়ে আর রুম টুম নিয়ে রয়েছে। তাই আমি দেখলাম সোহম থাকে মানে জায়গাটা খুব কস্টলি হবে বাবা। আমি আমার মতন কোনো একটা কম দামের জায়গা খুঁজে নিই। তো আমি পুরুলিয়ার একটা নর্মাল হাটে ঢুকেছিলাম পরবর্তী, ওরা আমি রাজার বাড়িতে আর আমার আর থাকা, মানে নাম শুনে গেছি, কিন্তু যখনই দেখছি ও এসছে আমি আর জিজ্ঞেসও করি, ফালতু এম্বারেস হয়ে লাভ আছে, ঠিক আছে? তো এরকম অনেক সময় ব্যবসা গুলো হতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে মুরগি খাও তো? মুরগি কিসের খাও? আরামবাগের টাইয়ার, তাহলে আরামবাগ। যাদের বারবার মনে হচ্ছে যে দেবের জায়গা ঘাটাল, ওটা কি কিছু ওরকম না, ওটা না ওরকম কোনো কিছু নেই, ঠিক আছে? এরপরে হচ্ছে মথুরা বৃন্দাবন, মানে হচ্ছে মথুরাপুর। মথুরাপুরের একটু নাম শুনেছে? কোনোদিন নাম আসে না, কিন্তু মথুরাপুর কোথায় জানো? মথুরাপুর মথুরাতে নয়, দক্ষিণ 24 পরগনার একটা জায়গা, মানে ডায়মন্ডের দিকে। বারুইপুর ক্রস করে কি? এরপরে আমরা মোয়া খাবো। এবার কি সহজে মনে থাকছে না তোমাদের? মানে এই আলোচনাটা কখনো তোমরা দেখবে না মমতা ব্যানার্জি বা এরা খুব শিক্ষিত লোক এরকম নিয়ে বলছে এটা আছে ওইটা আছে, এর মধ্যে এক্স্যাক্টলি কটা সিট এসসি এসটির জন্য রেখেছে, কোন জায়গায় রাখা হয়েছে, সেগুলো তো ভাবতে হবে। আমি পশ্চিমবাংলা বলে দিচ্ছি। আচ্ছা, দমদম আলাদা একটা কনস্টিটিউশন, আমরা সবাই জানি, সেখানে কিছু নেই, ঠিক আছে, আলাদা করে। এবার হচ্ছে রানাঘাটের মিহিদানা, ঠিক আছে? রানাঘাট সব থেকে ট্রেনের ভিড় হয় কোন লোকাল?
হ্যাঁ রানাঘাট লোকালও ভালো ভিড় হয়, কিন্তু বনগা লোকালের মতো না। বন্ধ ভিড় রানাঘাটে, মা করে দাঁড়াতে হবে। হ্যাঁ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আচ্ছা পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত রাজা কে জানো? মানে অনেক গল্পতে যার নাম এসছে, মানে কোথাকার, মানে এই মানে রিসেন্ট কৃষ্ণনগরের রাজা। এই কৃষ্ণনগরের রাজার যে পরিবারের পুত্রবধূ সে ভোটে দাঁড়িয়েছে। কোন দলের জানো? বিজেপির। কি না একটা আছে আমি ভুলে গেছি। অমৃতা রায়। হ্যাঁ বয়স্ক, 40-50 বয়স হবে। তার বেশি হবে আশা করছি। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই তিনটে দাঁড়ানো সহজে মনে থাকছে। তাহলে এইভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। তাহলে কি হলো, বোলপুরে রবীন্দ্রনাথ, এই জায়গাটায় গন্ডগোল। বোলপুরের পরেই হচ্ছে বিষ্ণুপুরের মন্দিরের জায়গা, সেখানেও কেস খেলাম। তারপর আমি মনের দুঃখে চলে গেলাম জঙ্গলে, সেখানেও দেখিও বাবা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের পরে আমি ভাবলাম দূর আর ভাল লাগছে না, এবার আমি মুরগি খাবো। মুরগি খেতে কি করলাম, আমি আরামবাগের তাজাতে চলে গেলাম। তারপর আরামবাগ তারা গেল শুধু মুরগি খাও, তারপরে মিষ্টি খাবো না, মিষ্টির জন্য কি আছে রানাঘাটের জয়নগর। এবার ট্রেনে করে আমি বাড়ি আসবো ঠিক করলাম, বনগা লোকালটা ধরলাম। তারা বললাম কলকাতায় কি গরম, এবার আমি যাবো একটু ঠান্ডার জায়গায়, তাই চলে গেলাম আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই কটা হচ্ছে SC ST বেস কনস্টিটিউশন। দার্জিলিংটা হবে না, দার্জিলিং কিছু নেই, মানে SC ST গল্প। রামা, তারপরে পামা, হ্যাঁ কিন্তু আলাদা করে কিছু নেই। দার্জিলিং ইটসেলফ একটা কিন্তু কনস্টিটিউয়েন্সি, এটা অনেকে তোমরা জানো না। এবং সেখানেতে কিন্তু আমরা গিয়ে বাড়ি বাড়ি কিনে থাকতে পারি। তো বলে জানি দার্জিলিং আমার বাড়ি আছে, মিথ্যে কথা বললে অন্য ব্যাপার। আগে হতো ওই কোন জগদীশ বসু না কার একটা বাড়ি আছে না, আমরা যাওয়ার সময় একটা দেখি ইয়ের পাশে, হ্যাঁ চিত্তরঞ্জন কারোর জন্য বাড়ি আছে। কিন্তু তারপরে তো এত পয়সাওয়ালা লোক হলো, কিন্তু সে কিনতে পারে। ঠিক আছে, যেমন WBCS পরীক্ষায় নেপালি জানা থাকলে এই দার্জিলিং এ তোমার পোস্টিং পাওয়া। হ্যাঁ পশ্চিমবাংলার মধ্যে নেপালি জানা থাকলে এইসব জায়গাগুলোর প্রচুর সুবিধে পায়। হ্যাঁ দার্জিলিং এ নেপালি প্রচুর চলে। আচ্ছা কলকাতায় দুটো পার্ট আছে জানো তো তোমরা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। এক্স্যাক্টলি, না বলে দিচ্ছি যদি কেউ জানতে চায়। কলকাতা উত্তর মানে হচ্ছে চৌরঙ্গি, মানে ধর্মতলা, তারপর হচ্ছে এন্টালি, ওদিকটা এন্টালি, এদিকে হচ্ছে বেলেঘাটা, জেনে রাখো এগুলো না। কলকাতা উত্তর মানে হচ্ছে কোথা কোথা থেকে টানছে, এদিকে হয়ে গেল চৌরঙ্গি, চৌরঙ্গি থেকে এদিকে এসে গেল এন্টালি, এন্টালি থানা, আরেকটু এদিকে গেলে বেলেঘাটা। এবার আমাদের পাড়ায় এসে গেল জোড়াসাঁকো, একটু শ্যামবাজারের দিকে গেলে শ্যামপুকুর, আমাদেরটা শ্যামপুকুরের মধ্যে পড়ে, মানে আমার বাড়ি। তারপরে হচ্ছে এদিকে গেলে মানিকতলা, আর ওদিকে গেলে কাশীপুর। ইনফ্যাক্ট এটা এদিকটা থাকা উচিত। হ্যাঁ এটা কাশীপুর, কাশীপুরের পুরো নাম হচ্ছে কাশীপুর বেলগাছি। এইটাই হচ্ছে কলকাতা উত্তরের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির টোটাল পার্ট। এস্টাবলিশ হয়েছিল কবে? মাত্র 2009। 14 লাখ ভোটার আছে। 14 লাখ। 14,37,912। কলকাতা দক্ষিণে কত কি ব্যাপার? এই কলকাতা দক্ষিণ কে বলবে? কলকাতা দক্ষিণ শুরু হচ্ছে কসবা বোসপুকুরের প্যান্ডেলের ঠাকুর দেখে, ভাঁড়ের প্যান্ডেল দেখলে, ঠিক আছে। তারপরে সিধে বেহালা চলে গেলে ঠাকুর দেখতে, বেহালা নতুন দলের ঠাকুর দেখলে। আচ্ছা বেহালা, এই বেহালাই একমাত্র, বেহালার আবার পূর্ব পশ্চিম আছে। বেহালা পূর্ব,
আর বেহালা পশ্চিম, বড় জায়গা। সাধারণত কনস্টিটিউয়েন্সি একটা উত্তর দক্ষিণ, আর আমার পূর্ব পশ্চিম। বেহালা তো আগে পুরসভা ছিল। হ্যাঁ, এখন আর নেই। যেমন সল্টলেকটা একটা আলাদা পুরসভা, সল্টলেকের পুলিশও আলাদা, পুলিশের এলাকা থেকে বিধাননগর পুলিশ বলে দেওয়া থাকে, ওরা কিন্তু কলকাতা পুলিশের মধ্যে পড়ে। আবার ধরো তুমি বনগাঁতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করলে, তারা আলাদা পুলিশ, বনগাঁ পুলিশ নয়, ঠিক আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের না, ডাব্লিউবিপি বলে থাকে। আবার কেপি আলাদা। যদি কলকাতা পুলিশের যে এন্ট্রান্স এক্সামিনেশনটা হতে যাবে সেটা বাংলায় হবে, ঠিক আছে, সেটা আবার হিন্দিতে প্রশ্ন হয় না, ইংরেজিতেও হয়, শুধু বাংলা, মানে বাঙালি ছাড়া নেব। তারপরে তো স্যার অনেক কনস্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট মানে কি? খিদিরপুর। তারপর হচ্ছে ভবানীপুর, খুব বিখ্যাত। তারপরে এইগুলো পাশাপাশি রাসবিহারী, আর ওদিকে হচ্ছে আমাদের বালিগঞ্জ। এখানে টোটাল ভোটার সংখ্যা কত জানো? 17 লাখ। আমাদের 14 লাখ। 14 লাখ 17। বাকি নেটে দেখে নেবে কতজন আছে। হ্যাঁ, আসলে এই কলকাতা দক্ষিণটা কিন্তু আগে তৈরি হয়েছে 1967। কলকাতা উত্তর তৈরি হয় মাত্র 2009। কি অদ্ভুত। এছাড়া কলকাতার মধ্যে আরেকটা আছে যাদবপুর। এই যাদবপুরটা কত থেকে ধরা হচ্ছে? যাদবপুর হচ্ছে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর, ভানগড়, যাদবপুর, সোনারপুর উত্তর আর টালিগঞ্জ। কসবাইতে আছে। এই ভানগড়ের নাম শুনেছো কেউ? রাজস্থানের ভূতের জায়গাটাকে বলে। হ্যাঁ, ভানগড় আসলে কিন্তু ওই ইয়ের জায়গাটা একটু, মানে আমি যদি ম্যাপে দেখাই, এই বাসন্তী হাইওয়ে আছে না, ওর উপরে হচ্ছে ভানগড়। এবং একটা কথা শুনলে তোমরা এক্ষুনি আকাশ থেকে পড়বে, এই যাদবপুরের কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের থেকেও বেশি লোক আছে, 18 লাখ। টালিগঞ্জের মধ্যে পড়ছেন, টালিগঞ্জ থেকে এখানে দিয়ে কলকাতা দক্ষিণে, না সরি ইয়েতে যাদবপুরে পড়ছে, যাদবপুরে। হাওড়াও কিন্তু হাই পায়, 15 লাখ ভোটার আছে। হাওড়া তো সিটি পুলিশ আলাদা। হ্যাঁ, হাওড়া সিটি, হাওড়া তো আলাদা। হাওড়া ডেঞ্জারাস। হাওড়া আবার খুন করে রেখে দেবে, ঠিক আছে, পিস পিস করে সুন্দর করে সাজিয়ে ফ্রেমে করে রেখে দেবে। হ্যাঁ, হাওড়া বিশাল চাপের জায়গা, কি বলছো? মানে এরা সবাই, তুমি ধর দার্জিলিং এ কত ভোটার আছে না? 14 লাখ দার্জিলিং। লাখের নিচে কেউ কথা বলে না, 10-15 লাখের নিচে কেউ কথা বলছে না। এই ডিজিট গুলো বুঝতে পারছো কি বড় বড় এক একটা ডিজিট, মানে 14 লাখ। আমি জানতাম টালিগঞ্জটা জেলা। এই আচ্ছা, পশ্চিমবাংলার টোটাল ভোটার কটা আছে কেউ জানে? কত লাখে হবে না কোটিতে হবে, কি বল?
কত? না, পশ্চিমবাংলার রেজিস্টার্ড ভোটার হচ্ছে 7,29,00,000। সাধারণত ভোট দিতে আসে 80% থেকে 80%। এর 20% ভোট দিচ্ছে না, মানে বুঝতে পারছে 1.5 কোটি লোক ভোট দিচ্ছে। 5.5 কোটি ভোট ভোট দিয়ে কি হয়? আচ্ছা, এবারের ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তৃণমূল ভোট পেয়েছিল অনেক ভালোই, ওটা ভালো না যে সেগুলো নিয়ে এখন প্রায় 2,80,00,000 ভোট পেয়েছে। আর বিজেপি কিন্তু খুব কাছাকাছি ছিল, 2,20,00,000। বুঝতে পারছো? 2,80,00,000 আর 2,20,00,000 মাত্র 60 লাখের তফাৎ। 60 লাখ মানে কি 4টে অ্যাসেম্বলি হলেই তো হয়ে যাচ্ছে। মানে কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর আর হাওড়া মিলিয়েই তো 60 লাখ। বলছে এই 2-4টে ছেড়ে 60 লাখ লোক। ইমাজিন এইরকম ভাবে রাজনৈতিক কথাবার্তা আসে জীবনে। শ্যাওলাদের মতন বললে হবে না, এরকম ডেটা দিয়ে দেখি। আর এগুলোর গুগলে লেখা থাকে না পরপর পর, মানে বুঝে বুঝে সব জায়গা থেকে নিয়ে একটা তৈরি করতে হবে। আমিও নিয়ে করেছি, এমন না যে আমি আবিষ্কার করেছি, কিন্তু কিরম ভাবে হবে সেটাও তো বুঝতে হবে না। মানে 3/1 সিট পেলেও ভোটের সংখ্যায় কিন্তু খুব একটা বেশি। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই মুহূর্তে তৃণমূলের 215টা আর ওদের 77টা আছে, আর বাকি 0-0, মানে সিপিএম আর কংগ্রেসের 0-0। বুঝতেই পারছো তাহলে এইরকম একটা জায়গায় যেটা দেখে মনে হচ্ছে প্রচুর বেশি ভোট পেয়েছে। ঠিক আছে, এই শরীফের আর একটা জায়গা খুব ফেমাস, ভুটিয়ারি শরীফ। এবার পেপারটা দেখাবো। এটা দিয়ে আজকে পরের পার্টটা হবে। কেমন লাগলো সবার? এবার এগুলো নিয়ে কথা বলতে পারো। যেমন ধরো রাজনীতিতে মমতা ব্যানার্জি অফিসিয়ালি 1998 সাল থেকে আছে, দিলীপ ঘোষ 2015 থেকে আছে। যদি এই মুহূর্তে দিলীপ ঘোষ আর নেই ওদের স্পোক্স পার্সন হিসেবে। ঠিক আছে, এইগুলো দেখতে হবে যে কিরম ভাবে একটা রাজনৈতিক কেরিয়ার শুরু, মানে 26 বছরের অভিজ্ঞতা কিন্তু। আর সেই সময়টাতেই কিন্তু হ্যাঁ অনেক বড় বড় পদ পেয়েছিলেন, হ্যাঁ তারা অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আর দেখো এফটি যদি মানে ক্লাসের বাইরে গিয়ে বলো আপনার কার প্রতি সেন্টিমেন্ট, বাঙালি প্রতি একটা হালকা সেন্টিমেন্ট থাকে, ঠিক আছে, সেই একটা অ্যাঙ্গেলে তো হয়তো মমতা বেরিয়ে যাচ্ছে। এই মমতার জায়গায় তুমি সরিয়ে দিয়ে অন্যভাবে তৃণমূলে দাঁড় করো, পুরো গেমটা আলাদা হবে। ঠিক আছে, তবে ভয়ঙ্কর অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমি সেদিনকে ডায়মন্ডে এমনি বাইক চালিয়ে গেছি, রাস্তায় রাস্তায় বস্তিতে নোংরা কোনায় পুকুর পাড়েতে সব জায়গায় অভিষেকের এত ভয়ঙ্কর ভাবে বড্ড চোখে লাগে। আর কারো অ্যাডই নেই আমার, মানে অন্য কোনো পার্টি যদি লিখতেও আসে না মেরে একবারে পাঠিয়ে ফেমাস লোকেদেরকে তো দিলে লোকও তো গাধা, ফেমাস লোককে ভোট দেয়। আমি বলবো আমাদের বাড়ির সামনে কে লিখেছে ঝামেলা না হলে শান্তিপূর্ণ হয় ভোট।
বলে ভাই না আমাদের এটাও দেখতে হবে যে না 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 ওইভাবে না, আমাদের এটা বুঝতে হবে যে মানুষ ভোট কেন দেয় বা কিরম ভাবে দেয় সেটাও তো দেখতে হবে।